প্রিয় শিক্ষার্থী, আজকের সাবজেক্ট হচ্ছে পদার্থবিদ্যা এবং আমি যে টপিকগুলোর উপর আজকে কথা বলবো, বিশেষ করে এক্স রে এর উৎপত্তি নিয়ে সিম্পলি একটু ধারণা দেওয়া এবং এক্স এর ব্যবহার বা কিভাবে এক্স রে কাজ করে এই বিষয়গুলো নিয়ে। আর হচ্ছে এক্স এর যে কার্যপ্রণালী, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে রশ্মি। তো এই জন্য বিভিন্ন প্রকার রশ্মি নিয়েও একটু আলোচনা করবো। এক্স রে এটা হচ্ছে আহ, সংক্ষিপ্তভাবে যদি বলতে চাই তাহলে ইলেকট্রোম্যাগনেটিক বিকিরিত তরঙ্গ এবং উচ্চ ফ্রিকোয়েন্সি সম্পন্ন, অর্থাৎ এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে অনেক হাই, যার তরঙ্গ দৈর্ঘ্য 10⁻⁻8 থেকে 10⁻⁻12 মিটার পর্যন্ত হয়ে থাকে। তো এই তরঙ্গ দৈর্ঘ্য থেকে বোঝা যাচ্ছে যে এটা আসলে ভেদন ক্ষমতা অনেক বেশি। তো এটা সংশ্লিষ্ট ফ্রিকোয়েন্সি প্রায় 10⁻16 থেকে 10⁻20 হার্টজ পর্যন্ত হতে পারে। মানে আসলে যখন এক্স রে করা হয় তখন এক্স রেটা কিসের উপর করা হবে তার উপর ভিত্তি করে ওই ফ্রিকোয়েন্সি সেট করা যায়। এই জন্য বলা হচ্ছে যে এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে সংশ্লিষ্ট ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এটা আহ, পরিবর্তনশীল বা পরিবর্তন করা সম্ভব এই ফ্রিকোয়েন্সিটা। এটা সাধারণত 10⁻16 থেকে 10⁻20 হার্টজ পর্যন্ত হয়ে থাকে। তো এটার ইতিহাস একটু সিম্পলি আমরা জানি। সেটা হলো জার্মান পদার্থবিদ, যার নাম হচ্ছে উইলহেম কনরাড রন্টজেন। উনি হচ্ছে প্রথম 1895 সালে এক্স রে নামক এই রশ্মি, এক্স রে আসলে বাংলা হচ্ছে রঞ্জন রশ্মি, এই রশ্মি আবিষ্কার করেন এবং এটাকে ক্যাথোড রেও বলা হয়ে থাকে। এটা হচ্ছে কম চাপের গ্যাসের মাধ্যমে এক ধরনের আসলে বৈদ্যুতিক নিঃসরণ। বৈদ্যুতিক নিঃসরণ মানে হচ্ছে সেখানে তরঙ্গের নিঃসরণ হয়ে থাকে, আর তরঙ্গের নিঃসরণ মানে হচ্ছে ওই বিকিরিত তরঙ্গটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, যেটা খুবই কম চাপের মাধ্যমে ওইটার নিঃসরণ করানো সম্ভব হয়। তো এই এক্স রে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সফট এক্স রে বা কোমল রঞ্জন রঞ্জন রশ্মি, আর একটা হচ্ছে হার্ড এক্স রে বা কঠিন রঞ্জন রশ্মি। তো সফট এক্স রে বলা হয় যেটা কম বিভব পার্থক্য প্রয়োগ করে যে রঞ্জন রশ্মি পাওয়া যায়। এখন বিভব পার্থক্যটা কি এটা একটু জানা দরকার। বিভব পার্থক্য হচ্ছে আসলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ কেন ঘটে। একটা পরিবাহের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ ঘটে পরিবাহের এক প্রান্তের তুলনায় অন্য প্রান্তে যখন ইলেকট্রনের ঘাটতি হয়ে থাকে, সেই ঘাটতির কারণেই হচ্ছে আসলে ইলেকট্রনের প্রবাহ হয়। অর্থাৎ দুই প্রান্তটা যাতে সিমিলার হয় সেজন্য ইলেকট্রন ফ্লোটা তখন শুরু হয়। এবং ওই ঘাটতির উপরে নির্ভর করে যে কতক্ষণ ইলেকট্রনের প্রবাহ চলবে বা কি পরিমাণ ইলেকট্রনের প্রবাহ চলবে। তো এখন এক প্রান্তের তুলনায় আরেক প্রান্তে এই যে ইলেকট্রনের ঘাটতি থাকে, এই যে পার্থক্যটা, আহ সে আমি ধরলাম যে এক প্রান্তে হচ্ছে ইলেকট্রন আছে 50টা, আরেক প্রান্তে আছে হচ্ছে 10টা, তাহলে এক প্রান্তের তুলনায় আরেক প্রান্তে ঘাটতিটা হচ্ছে 40। এই 40টাই হচ্ছে আসলে বিভব পার্থক্য। তো এখানে এই বিভব পার্থক্যের কথা বলা হচ্ছে যে রঞ্জন রশ্মি যন্ত্রে কম বিভব পার্থক্য, অর্থাৎ এখানে খুব বেশি একটা পার্থক্য থাকে না। কম বিভব পার্থক্য প্রয়োগ করার ফলে যে রশ্মি পাওয়া যায়, অর্থাৎ যে রঞ্জন রশ্মির তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত বেশি হয়। ইন্টারেস্টিং ব্যাপার। যদি বিভব পার্থক্য কম হয় তাহলে যে রঞ্জন রশ্মির উৎপত্তি ঘটে, সেই রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা হয় অপেক্ষাকৃত কম, এবং এটার ভেদন ক্ষমতাও হয় কম। তার মানে সে খুব বেশি ভেদ করতে পারে না এই রশ্মিটা, এটাকে বলা হয় কোমল রঞ্জন রশ্মি বা সফট এক্স রে। আর কঠিন রঞ্জন রশ্মি বা হার্ড এক্স রে হচ্ছে যদি রঞ্জন রশ্মি যন্ত্রে বেশি বিভব পার্থক্য প্রয়োগ করে সেখানে রশ্মি পাওয়া যায় বা উৎপন্ন করা হয়, যে রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম হয় কিন্তু ভেদন ক্ষমতা অপেক্ষাকৃত অনেক বেশি হয়। আগেরটাতে কিন্তু ভেদন ক্ষমতা কম, বাট হার্ড এক্স রে তে ভেদন ক্ষমতা অনেক বেশি থাকে। তার মানে হচ্ছে যদি এমন কোনো অর্গানের বা এমন কোনো কিছুর এক্স রে করা হয় যেটাতে রশ্মিটা অনেক দূর পর্যন্ত ভেদ করে যেতে হবে,
তাহলে সেক্ষেত্রে হার্ড এক্স-রে করতে হবে। এবং হার্ড এক্স-রে মানে হচ্ছে যেখানে ভিউ পার্থক্যটা এমন প্রয়োগ করা হয় যেটার ফলে সেখানকার রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম হয়, কিন্তু ভেদন ক্ষমতা অনেক বেশি হয়। সেই রঞ্জন রশ্মি বা এক্স-রে কে বলা হয় হার্ড এক্স-রে। তো মেডিকেল এক্স-রে কি ধরনের হয়? এক্স-রে পদ্ধতির কিছু পুরুত্ব ভেদ করতে সক্ষম সেই রশ্মিগুলা, অর্থাৎ ওই রশ্মি ভেদ করতে যেতেই হবে। এখন দ্রুতগতির ইলেকট্রনের স্রোতকে ধাতব প্লেটে হঠাৎ থেমে যাওয়ার মাধ্যমে মেডিকেল এক্স-রে তৈরি করা হয়। এটা বিশ্বাস করা হয় যে সূর্য বা তারা নির্গত এক্স-রে দ্রুত ইলেকট্রন থেকে আসে। এক্স-রে দ্বারা উৎপাদিত চিত্রগুলো বিভিন্ন টিস্যুর বিভিন্ন শোষণ হারের কারণে হয়। হাড়ের ক্যালসিয়াম সবচেয়ে বেশি এক্স-রে শোষণ করে। এক্স-রে মানে হচ্ছে আসলে তোর এক ধরনের রশ্মি, যেটার নাম হচ্ছে রঞ্জন রশ্মি। তো বলা হচ্ছে আমাদের যে বোন বা হাড়, এই হাড়ের মধ্যে তো ক্যালসিয়াম আছে। ওই ক্যালসিয়াম বেশি পরিমাণে এক্স-রে শোষণ করতে পারে। তাই এক্স-রে ছবির ফিল্ম যখন আমরা ওই যে ডেভেলপ করা হয় এক্স-রে করার পর, তখন দেখা যায় যদি কোনো বোনের এক্স-রে করা হয়, তাহলে সেই বোনের ছবিগুলা দেখা যায় কিন্তু হচ্ছে হোয়াইট। আপনারা এক্স-রে দেখলে দেখবেন যে যেকোনো, ধরেন আমি নি জয়েন্টের যদি একটা এক্স-রে করাই, আহ, কিংবা ধরেন যদি আমি আলনার কোনো এক্স-রে করাই, সেক্ষেত্রে দেখা যাবে যে ওই বোনগুলো হোয়াইট দেখা যাবে। আর যদি আমরা চেস্ট এক্স-রে করি, সেক্ষেত্রে লাংসের অংশগুলো কিন্তু দেখা যায় সাধারণত ব্ল্যাক। তার কারণ হচ্ছে ওই লাংস তো হচ্ছে আমাদের বোনের যে ক্যালসিয়াম থাকে বলে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে এক্স-রে শোষণ করে, কিন্তু লাংসে তো আর বোন থাকে না। মানে লাংস মিন্স হচ্ছে ফুসফুস। তো সে ওই বেশি পরিমাণে এক্স-রে বা ওই রশ্মি শোষণ করে না। সেজন্য ওই লাংসের ছবিটা কিন্তু একটু ব্ল্যাকিশ টাইপের হয়ে থাকে। তো মেডিকেল এক্স-রে বিষয়টা কি আসলে? মেডিকেল এক্স-রে বিষয়টা হচ্ছে ওখানে একটা ফিল্ম ইউজ করা হয়, যে ফিল্মটা হচ্ছে আলোক সংবেদনশীল, এবং ওই ফিল্মটা একটা ধাতব প্লেটের ভিতরে রাখা হয় বা ঢুকানো হয়। তারপর ওই প্লেটটা হচ্ছে যেই, আমি এখানে একটা ছবি দিয়েছি দেখেন, এই যে এক্স-রে মেশিনের একটা ছবি। এখানে প্লেটটা সাধারণত নিচে যে ব্যাডটা আছে, ওই ব্যাডের ওই যে মাঝ বরাবর ওখানে ক্যাসেটের মতো, এটা ক্যাসেট বা সিডির মতো ঢুকানো যায়, ওই প্লেটটা ওখানে ঢুকানো হয়। আর একজন মানুষের যখন এক্স-রে করা হয় তখন হচ্ছে এই ব্যাডটার উপরেই, সেটা যদি হাতের হয় তাহলে হাতটাকে ওখানে রাখা হয়, অথবা যে কোনো অর্গান যদি হয়, ওই প্লেট বরাবর ওই অংশে উপরে ব্যাডটার উপর রাখা হয়। আর একদম উপর থেকে হচ্ছে ওই রেটা নির্গত হয়। একজন টেকনিশিয়ান থাকেন যিনি পেশেন্টকে ঠিক ওইভাবে ওখানে সেট করেন, মানে বেডের উপরে পেশেন্টকে শোয়ান, অথবা ওইভাবে হাত পা যেটা দরকার হয় আর কি, সেভাবে সেট করার পর তখন উনি হচ্ছে ওই ওখান থেকে এক্সপোজার করেন। এক্সপোজার করার বলতে আমি একটু যেটা বলি, ওই ফ্রিকোয়েন্সিটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব। এটা যদি 10⁻16 থেকে 10⁻20 পর্যন্ত, তো এটা আসলে টেকনিশিয়ান বুঝেন। মানে টেকনিশিয়ান তো এক্স-রে ব্যাপারে পড়াশোনা করে তো সেখানে কোন ধরনের এক্স করতে গেলে কি ফ্রিকোয়েন্সি ইউজ করতে হবে, সেই অনুসারে তিনি ওই ফ্রিকোয়েন্সি ইউজ করেন, এবং ওই যে উপরের অংশটা আছে তখন ফ্রিকোয়েন্সি বের হয়। আর বের হয়ে ওই অঙ্গ ভেদ করে যেটা চলে যায় হচ্ছে ফিল্মের উপর গিয়ে পড়ে, মানে ধাতব প্লেট ভেদ করে ফিল্মের উপর গিয়ে পড়ে, এবং ফিল্মটা হচ্ছে আলোক সংবেদনশীল। যে কারণে দেখা যায় যে আমাদের ওই যে বোন ভেদ করে যখন যায়, তখন ওই বোনের অংশটা কি করে, তো ওখানে কিন্তু সে ওই এক্স রে যে রে শোষণ করে ফেলে, যে কারণে ওই ফিল্মের উপর ওই অংশটা দেখা যায় সাদা। আবার ফুসফুস বা যে কোনো মাসেল এই পার্ট যদি হয়ে থাকে, তাহলে সেটা ব্ল্যাকিশ টাইপের হয়ে থাকে। কারণ মাসেল বা ফুসফুস এই ধরনের কিছু, এগুলো হচ্ছে ওখানে ক্যালসিয়ামও থাকে না, এবং যে কারণে আহ মানে এক্স রে থেকে যে রেটা বের হয়, সেই রে শোষণ করতে পারে না। তো এই হচ্ছে ব্যাপার মেডিকেল এক্স রে। তো এক্স রে এবং ক্যাট স্ক্যানের বিকাশ। ক্যাট স্ক্যান আমরা এই বিষয়ে একটু জানি। এটা হচ্ছে একটি কম্পিউটার টমোগ্রাফি স্ক্যান।
বা ক্যাট স্ক্যান শরীরের ছবি তৈরি করতে এক্স রে ব্যবহার করে। যাই হোক, একটি রেডিওগ্রাফ বা এক্স রে এবং একটি ক্যাট স্ক্যান বিভিন্ন ধরনের তথ্য দেখায়। একটি এক্স রে একটি দ্বিমাত্রিক ছবি এবং একটি ক্যাট স্ক্যান ত্রিমাত্রিক ছবি। মানে এখন কিন্তু আহ, যেহেতু মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপ হচ্ছে, ক্লিনিক্যাল টেস্টের জন্য যে সমস্ত ইকুইপমেন্ট বা মেশিনারিজ গুলো আছে, ওগুলো আগের তুলনায় কিন্তু এখন আরো অনেক ডেভেলপ। দেখা যায় যেমন আলট্রাসাউন্ড 2D ছিল, এখন 3D 4D পর্যন্ত আলট্রাসাউন্ড আছে, ডপলার মেশিন আছে। হ্যাঁ, এক্সরে এরকম যে দ্বিমাত্রিক ত্রিমাত্রিক এক্সরে করা সম্ভব। তো সাধারণত ক্যাট স্ক্যান যেটা, সেটা ত্রিমাত্রিক হয়ে থাকে বা থ্রি ডাইমেনশনাল হয়ে থাকে। শরীরের বিভিন্ন ত্রিমাত্রিক স্লাইস, যেমন রুটির টুকরো বা ইমেজিং করে, এবং ডাক্তাররা শুধুমাত্র টিউমার আছে কিনা তা বলতে পারেনি, কিন্তু মোটামুটি ভাবে এটি শরীরের কতটা গভীরে রয়েছে এটা কিন্তু বলতে পারেন। ধরেন একজন পেশেন্টের টিউমার আছে বলতে, তাহলে সেখানে টিউমারটা যদি এমন হয়ে থাকে যে ইন্টারনাল, মানে বাইরে থেকে বোঝা যাচ্ছে না কিন্তু ভিতরে আছে, ধরেন সেই টিউমারটা হতে পারে যে ফুসফুসে টিউমার হতে পারে, কিডনিতে হতে পারে, মানে বিভিন্ন অর্গানিতে হতে পারে। তো এখন এটা কত ডেপথনেস বা কত গভীরে আছে সেটা যদি আইডেন্টিফাই করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ক্যাট স্ক্যানটা হচ্ছে বেস্ট এক্স রে চেয়েও। কারণ ক্যাট স্ক্যান হচ্ছে যেহেতু থিমেটিক এবং এটা ভালো ইমেজ দিতে পারে, এবং এটা স্লাইস গুলো হচ্ছে 3 থেকে 5 মিলিমিটার দূরে নয়, আহ, এই ধরনের করে প্রতিটা স্নেপ নিয়ে থাকে। নতুন সর্পিল, হ্যাঁ, বা যাকে বলা হয় হেলিকালো। ক্যাট স্ক্যান একটি সর্পিল গতিতে শরীরের অবিচ্ছিন্ন ছবি তোলে, যাতে সংগৃহীত ছবিগুলোতে কোনো ফাঁক না থাকে। এটা আসলে ক্যাট স্ক্যান মানে সিটি স্ক্যান আর কি। মোট কথা সিটি স্ক্যান দেখবেন, আপনারা যদি দেখেন, এটা হচ্ছে ওই একটা ফিল্মের মধ্যে অনেকগুলো ছবি কিন্তু দেখা যাচ্ছে, ছোট 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 ছোট। আর এক্স রে তো দেখা গেছে যে অর্গানের, সেই অর্গানের একটা বড় করে এই একটা ফিল্মের মধ্যে একটা বড় ছবি থাকে। তো মূলত সিটি স্ক্যান যেমন এখন ডাক্তাররা দেখা যায় কিছু কিছু ডিজিজ, বিশেষ করে টিউমার জাতীয় বা ফাইব্রয়েড জাতীয় এই ধরনের কোনো যদি ঘটনা থেকে থাকে, তাহলে সিটি স্ক্যানের কথা বলে থাকে। অথবা দেখা গেল কারো স্পাইনাল যে ডিস্ক যদি চেঞ্জ হয়ে যায় বা ডিসপ্লেস হয়, সেগুলো এক্সরে চেয়ে দেখা যায় সিটি স্ক্যানে ভালো ইমেজ পাওয়া যায়, সে কারণে সিটি স্ক্যানের কথা বলা হয়। তো মূলত এটা রবার্ট লেডলি, এই ক্যাট স্ক্যানের উদ্ভাবক, উনি 1975-এ হচ্ছে এই ক্যাট স্ক্যান বা সিটি স্ক্যান এটা আবিষ্কার করেন। তো এটা এখনো পর্যন্ত অনেক ডেভেলপ, ভবিষ্যতে হয়তো আরো ডেভেলপড ইকুইপমেন্টস বেরিয়ে আসবে। যেমন ব্রেস্ট, ফিমেলদের ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে যদি কোনো ফিমেল এসে বলে যে না ওনার ব্রেস্টে ব্যথা হচ্ছে, তখন অনেক সময় সিম্পলি আমরা জিজ্ঞাসা করি যে আপনার হাতে কিছু লাগে কিনা। তো এখন সব সময় যে হাতে লাগবে এটা কিন্তু না। তার কারণ হচ্ছে, যদি ওই নোড বা লাম্প গুলা এমন হয় যে ডেপনেস বেশি, মানে ভিতরের দিকে থাকে বেশি ব্রেস্টের, তাহলে এটা তো হাতে না লাগারই কথা। বা এক্সাইল এরিয়াতে যদি হয়, তখন হাতে না লাগারই কথা। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় এক্সরেতে ভালো বোঝা যায় না, তখন ম্যামোগ্রাফি করতে হয়। ম্যামোগ্রাফি হচ্ছে আরো স্পেসিফাইড ইমেজ, যেটার মাধ্যমে আইডেন্টিফাই করাটা মানে খুব ইজি হয়। তো এরকম আসলে সিটি স্ক্যান বা যেমন আপনারা এমআরআই এর নাম শুনেছেন, ওইটা সাধারণত নিউরো ডিজিজের ক্ষেত্রে এমআরআই এটা পারফেক্ট আসলে। যদিও দেখা যায় অন্যান্য ক্ষেত্রে এমআরআই ইউজ করা হয়, কিন্তু নিউরো ডিজিজের ক্ষেত্রে এমআরআই টা পারফেক্ট। তো যেটা বললাম যে আসলে এক্স রে মডার্ন ভার্সন হচ্ছে এগুলা, যে এক্স রে দিয়ে যেমন দেখা যায় যে একজন মানুষের ইন্টারনাল যে কোনো অর্গান, বোন হোক, অর্গান হোক, এগুলার উপর আমরা ইমেজ পেয়ে কোনো ডিজিজ থাকলে সেটাকে আইডেন্টিফাই করতে পারি। আর যদি সিটি স্ক্যান হয় সেটা আরো একটু স্পেসিফিক হয়। এক্স রে কিছু ধর্ম আছে। এক্স রে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা আমি প্রথমে বলছি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এটা যেহেতু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, কাজে এটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে, এবং চুম্বক ক্ষেত্রের দ্বারা এই রশ্মির গতিপথে কোনো বিচ্যুতি ঘটে না, মানে স্ট্রেট ফরওয়ার্ড চলে। এমন না যে রশ্মি এঁকে বেঁকে চলে যাবে, এই সুযোগ নাই আর কি।
এক্স রে রশ্মি বা এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম। এটা 10⁻⁻8 মিটার থেকে 10⁻⁻11 মিটার পর্যন্ত হয়ে থাকে। এটা অনেক কম। এই যে পাওয়ারটা মাইনাস মানে কিন্তু এটা অনেক ছোট। যদি এটা পজিটিভ পাওয়ার হতো, মানে আমি বলতে চাচ্ছি 10⁻⁻8 না, যদি 10⁻8 হতো এটা অনেক বড় হতো, কিন্তু 10⁻⁻8 মানে এটা হচ্ছে অনেক ছোট কিন্তু। আর 10⁻⁻11 আরো ছোট। মানে পাওয়ারটা -1 যত বড় হয় তত আরো বেশি ছোট হয়। -1 যত সংখ্যাটা কম হয় তত আরো বড় হয়, এরকম ব্যাপারটা। এই রশ্মি মানুষের চোখে অনুভূতি জন্মায় না। অর্থাৎ এক্স রে যে রে, এটা কিন্তু আমরা চোখের উপর দিয়ে গেলেও আমরা টের পাবো না। এমনি আলো কিন্তু আমাদের চোখের উপর পড়লে আমরা টের পাই। বাট এক্স রে, যেমন চোখের যদি এক্স রে করা হয় সেক্ষেত্রে চোখ কিন্তু বুঝতে পারে না যে কোনো একটা রে যাচ্ছে। কম তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিকে কঠিন এক্স রে, আর বেশি তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিকে কোমল এক্স রে আমরা বলি, সফট এক্স রে এবং হার্ড এক্স রে। এক্স রে ভেদন ক্ষমতা আছে, মাস্ট। ভেদন ক্ষমতা না থাকলে তো ছবি তুলতে পারবে না। এবং এই রশ্মিটা উৎপন্ন হয় কিভাবে? ফিজিক্সের একটা বিষয় হচ্ছে আসলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে কখন ইলেকট্রনের প্রবাহ হবে, ওই যে একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত, মানে একটা ক্যাথোড একটা অ্যানোড। তো এখানেও সেম থিং। এই যে এক্স রেতে যেখানে ক্যাসেট বা ক্যাসেটের ভিতরে ফিল্মটা থাকে, তার মানে এটা তো হচ্ছে ব্যাডের নিচেই স্লটে বসানো হয়, আর উপরে এই দুইটা প্রান্ত কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ, যে কারণে রেটা মানে ওখান থেকে বের হয়ে আসে, নতুবা বের হতো না। এভাবে হচ্ছে এক্সটেনশনটা তৈরি করা হয়। এবং এটা ভেদন ক্ষমতা এর আছে, যে কারণে একটা মানুষ যদি ওই ব্যাডের উপর শুয়ে থাকে পুরো মানুষটাকে ভেদ করে ওই রে চলে যেতে পারে। এর রশ্মি সরল রেখায় চলে, শূন্য মাধ্যমে এর গতিবেগ আলোর গতিবেগের সমান। শূন্য মাধ্যম মিনস হচ্ছে যেখানে বাতাসও থাকবে না, মানে ভ্যাকুয়াম যাকে বলা হয়, একেবারেই কোনো বাতাসও থাকবে না। খালি জায়গায় কিন্তু বাতাস থাকে, বাট এখানে শূন্য মাধ্যম বলতে বলা হচ্ছে বাতাসও থাকবে না। ওই ধরনের জায়গায় এটার গতিবেগ থাকবে হচ্ছে আলোর গতিবেগের সমান। আর ফটোগ্রাফিক প্লেটের উপর এক্স রে প্রতিক্রিয়া হয়। যেই ফিল্মটা দেওয়া হয় এটা আমি একটু আগে বলেছিলাম, এটা হচ্ছে আহ আলোক সংবেদনশীল, মানে আলো পড়লেই ওখানে বিক্রিয়া হয়। এবং ফিল্মটা ওখান থেকে বের করে কিন্তু ডেভেলপ করতে হয়। যদিও আগে ডেভেলপের সিস্টেমটা ছিল একরকম, ম্যানুয়ালি করা হতো, বাট এখন হচ্ছে কম্পিউটারাইজড দিয়ে এখন এক্স রে সাথে সাথে দিয়ে দিতে পারে ফিল্ম, বেশিক্ষণ লাগে না। কিন্তু আগে একটু সময় লাগতো, এটা ম্যানুয়ালি ডেভেলপ করা হতো। মানে আগে যেমন ওই যে ম্যানুয়াল ক্যামেরার সময় ফিল্ম ব্যবহার করা হতো, ওই এক্স রে পদ্ধতি একই ছিল। কোনো গ্যাসের মধ্যে দিয়ে এক্স রে গেলে গ্যাসের অণুগুলি আয়নিত হয়। এক্স রে জীবন্ত কোষ নষ্ট করে। মানুষের শরীরে বেশিক্ষণ ধরে এক্স রে পড়লে কিন্তু এটা ক্ষতিকর। হ্যাঁ, এক্স রে কিন্তু খুব বেশি বেশি করা ভালো না, কারণ হচ্ছে এটা রক্তের যে শ্বেতকণিকা নষ্ট করে ফেলে। রক্তের শ্বেতকণিকার কাজ কি? রক্তের শ্বেতকণিকা কিন্তু আমাদের অ্যান্টিবডি তৈরি করে, বা আহ, মানে বাইরের থেকে যদি কোনো জীবাণু আক্রমণ করে। এক্সকিউজ মি, আমি একটা ফোন ধরে নিচ্ছি। হ্যালো। হ্যাঁ, বলেন। হুম। ও, এটা খাওয়াতে পারেন তো, এখন খাওয়াতে পারেন। না, এটা না, এটা না, এটা না। ক্যান্ট 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 নামে দেখেন আছে। ক্যান্ট। ও, ওইটাই ছিল। একটা নাম্বার দেওয়া আছে। হুম। এটা কি আছে? হ্যাঁ, ওটা এর জন্য দিছি। ওই যেটা 52 ছিল ওইটা। হুম, না, এটাও না, এটাও না।
ও হ্যাঁ, এটা এটা কি আছে? হ্যাঁ, এটা খাওয়ান 15 ফুটা করে 2 বেলা। হ্যাঁ, 15 ফুটা করে 2 বেলা, সাথে একটু পানি মিশিয়ে নেবেন। হ্যাঁ, তখন তো অন্য ইয়ে ছিল, মেডিসিন ছিল, এই কারণে হ্যাপি। এখন তো বলুন। ওইটা হচ্ছে ওনার এই রিল্যাক্সের জন্য। হুম। হ্যাঁ, ওটা গ্যাপে একটা সময় খাওয়া হয়। ঠিক আছে। সরি। তো আহ, যেটা বলছিলাম যে এটা এক্সরে হচ্ছে ভারী মৌলিক পদার্থ অথবা ওদের যৌগ দ্বারা শোষিত হয়। সোডিয়াম, পটাশিয়াম এই ধরনের ধাতুর উপর এক্সরে যদি পতিত হয় তখন ইলেকট্রনের নিঃসরণ ঘটে। আর এই ঘটনাটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো এই হচ্ছে মানে মোটামুটি যে এক্স রে ধর্ম, যে আসলে ওখানে যে রঞ্জন রশ্মি বা যে রে কিভাবে কাজ করে, এই প্রিন্সিপাল গুলো বা ধর্মগুলো মেনে চলে আর কি। তো আর এমনিতে আমরা যদি যে এটার কি কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি এটা জানতে চাই, তাহলে চিকিৎসা ক্ষেত্রে তো আর লাগে, এটা আপনারাও জানেন। যে কোনো ধরনের যদি আমরা ডিজিজ মানে কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে আর কি, বিশেষ করে ক্যান্সার, টিউমার এই জাতীয় ডিজিজের ক্ষেত্রে আহ, আমরা দেখা যায় অনেক সময় এক্স রে ইউজ করে আইডেন্টিফাই করতে হয়। যদি অন্যান্য টেস্ট দরকার হয়, এটাও দরকার হয়। তারপরে সাইন্টিফিক অ্যানালাইসিস এর ক্ষেত্রে এটার ইউজ আছে। এক্সকিউজ মি। হ্যালো। হার্টের, ওটা হার্টের। ঠিক আছে। এটা ওই যে সন্ধ্যার পর, রাতে একবার। এটা 20 20 পানি মিক্স করে নেব, হ্যাঁ। সাইন্টিফিক রিসার্চের ক্ষেত্রেও এটার ইউজ আছে। বিশেষ করে পরমাণু বিষয়ক যদি কোনো রিসার্চ করা হয় সেক্ষেত্রে অনেক সময় এক্স রে দরকার হয়। এছাড়া এক্স রে সাহায্যে ক্যালাসের গঠন, ক্যালাস মানে স্ফটিক আকৃতি, যে মিস্ত্রি অথবা এটাকে কি বলবো, ফিটকারি, এগুলা যে স্ফটিক, এগুলোর মধ্যে ক্যালাস আকারে থাকে। মানে এদের যে পরমাণু গুলা বা অণুগুলা ক্যালাস আকারে থাকে। তো এগুলোর গঠন সম্পর্কে যদি তথ্য জানতে হয় তাহলে এক্স রে ইউজ করা হয়। এক্স রে করে বোঝা যায় আর কি ওদের ক্যালাসটা কি ধরনের গঠন। শিল্প ক্ষেত্রে ইউজ আছে। হ্যাঁ, যেমন ওই যে কড়ি, বর্গা প্রভৃতির ঢালাই করা ধাতুর ভিতরের অংশে কোনো ফাঁক আছে কিনা বা মসৃণ হয়েছে কিনা, এই জিনিসগুলো বোঝার জন্য এক্স রে ইউজ করা হয়। আর এছাড়া গোয়েন্দা বিভাগে, বিশেষ করে কাস্টমসে অনেক সময় ওই যে আহ, হীরা, সোনা চোরাচালানি হয়তো, যদি দেখা যায় নতুন লাগেজের ভিতরে এমন ভাবে ভিতরে ঢুকে তারপর ওই লাগেজ শুদ্ধ আবার স্ক্রু টু ফিট করে নিয়ে আসে, মানে বুঝতে পারবে না কেউ যে ভিতরে আছে। তো ওইগুলো সাধারণত এক্স রে, এগুলো হয়তো ক্লিনিক্যাল এক্স রে না, বাট এক্স রে ইউজ করা হয়, যার মাধ্যমে কেউ স্ক্যান করে বোঝা যায়। যেমন অনেক সময় ইমিগ্রেশনে ওই মানুষকেও কিন্তু স্ক্যান করে, যে স্ক্যান করে বোঝা যায় যে সাথে কোনো গোল্ডের বিস্কুট আছে কিনা বা অন্য কোনো কিছু আছে কিনা, অস্ত্র আছে কিনা। তো ওইগুলো কিন্তু এক্স রে, হ্যাঁ। তো এক্স রে এই ধরনের বিভিন্ন ক্ষেত্রেই ইউজ আছে। তবে হয়তো কাজের ধরন অনুসারে এক একটা এক্স রে মেশিনের কার্যক্রমটা এক এক ধরনের হয়ে থাকে। তো আমরা এখন দেখি, যেটা বলছিলাম যে আহ ওই যে রশ্মি, যেহেতু এক্স রে রশ্মির মাধ্যমে, এক্স রে মানেই তো হচ্ছে রঞ্জন রশ্মি। তো আমরা দেখি যে রশ্মি আসলে কয় ধরনের হয়ে থাকে। রশ্মি 3 ধরনের, আলফা, বিটা, গামা, 3 ধরনের রশ্মি আছে। তো এখন কোন রশ্মিটা আসলে বৈশিষ্ট্য কোন ধরনের, আমরা কখন কোনটাকে আমরা আলফা বলবো বা কোনটাকে বিটা বলবো বা কোনটাকে গামা রশ্মি বলবো। যে বিকিরণটা একটু বেঁকে যাবে
তার নাম হচ্ছে গ্রিক বর্ণমালার প্রথম বর্ণ দিয়ে আলফা রাখা হয়েছে, এবং এটা আরেকটু যদি বেশি বেঁকে যায় তখন সেটা হয়ে যাবে বিটা। আর যে বিকিরণ বেঁকে যায় না, মানে স্টেট, সেটা হচ্ছে গামা। তো এখন তারা আমরা বুঝলাম যে নর্মালি তাদের গতিপথের উপর, মানে রশ্মির গতিপথের উপর ভিত্তি করে আমরা তিনটা রশ্মি কিন্তু জেনে গেলাম। যেটা একটু বেঁকে যায় রশ্মি, সেটা হচ্ছে আলফা। যেটা একটু বেশি বেঁকে যায় সেটা হচ্ছে বিটা। আর যেটা টোটালি বেঁকেই যায় না, মানে স্ট্রেট চলে, সেটা হচ্ছে গামা। এখন তাদের আলাদা আলাদাভাবে কিছু বৈশিষ্ট্য আমরা জানি। আলফা কণা আসলে হচ্ছে হিলিয়াম আয়ন। তো এটার মধ্যে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন থাকে। আর ভর হচ্ছে হাইড্রোজেন পরমাণু 4 গুণ। হাইড্রোজেন পরমাণু মিন্স হচ্ছে একটা, একটাই থাকে, একটা পরমাণু। হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণু মনে হচ্ছে ওটার মধ্যে একটা নিউট্রন থাকে, একটা প্রোটন থাকে। এর গতিবেগ আলোর বেগে 10 ভাগের 1 ভাগ, মানে আলোর যে বেগ থাকে তার 10 ভাগের 1 ভাগ। ভর বেশি হওয়ার কারণে আলফা কণার ভেদন ক্ষমতা কম হয়। আর একটা পাতলা কাগজ দিয়ে যদি এই কণার গতিপথ থামানো সম্ভব হয়, কেন থামানো সম্ভব হয়? কারণ হচ্ছে যে এটা তো একটু বেঁকে যাওয়ার বৈশিষ্ট্য আছে, অর্থাৎ বাধা পেলেই হচ্ছে সে বেঁকে যেতে পারে। বাট এটা যদি গামা রশ্মি হয় বা গামা রে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি থামাতে পারবেন না, সে ভেদ করে চলে যাবে। তার মানে এখান থেকে কিন্তু আমরা একটু বুঝতে পারছি যে তার মানে এক্স রে কি, এক্স রে হচ্ছে কিন্তু গামা। তার কারণে এক্স রে কিন্তু ভেদ করে চলে যায়। আলফা আর বিটার কিন্তু আবার সেই শক্তি নাই, ভেদ করে যেতে পারে না, মানে বাধা পেলে বেঁকে যায়। একটা পাতলা কাগজ দিয়ে যেন বলা হচ্ছে যে আলফা রশ্মিকে থামানো সম্ভব। থামানো সম্ভব মিন্স হচ্ছে সে ভেদ করে যেতে পারবে না, সে বেঁকে যাবে। তবে তীব্র আয়ন সৃষ্টির ক্ষমতা থাকে এই কণা ক্ষতিকর এবং বিপজ্জনক। সাধারণত ভারী কোনো পরমাণু থেকে আলফা কণা বেরিয়ে যাওয়ার কারণে তার পরমাণুটির ভর সংখ্যা আহ কমে যায়। পরিণতিতে তা অন্য মৌলে পরিণত হয়। আর পারমাণবিক ট্রান্সমিউটেশনে আলফা ক্ষয়ের কারণে যখন ইউরেনিয়াম থোরিয়াম হয়ে যায় বা রেডিয়াম রেডন গ্যাসে পরিণত হয়, তখন এটা হচ্ছে আলফার বিকিরণ বলা হয়। হ্যালো, কি বলছেন? হ্যাঁ, তো ফোন পান নাই? ফোন তো সবাইকে করছে, সবাইকে তো ফোন দিছে। আমি তো বৃহস্পতি শুক্র 2 দিন, এবং আজকেও সকালবেলা, মানে 2.5 দিন পুরো আমি ইয়ে দেখছি। হ্যাঁ, আমি তো আসছি 3টার মধ্যে। হ্যাঁ, আমি বৃহস্পতি শুক্র এবং আজকেও ইয়ে করছি। অসুবিধা নাই, আপনি যায়েন। আহ, এবং ওই অনুসারে ইয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আপনি যায়েন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি যায়েন, অসুবিধা নেই। ওই আগের প্রেসক্রিপশনটা নিয়ে যায়েন। গেলে, হ্যাঁ হ্যাঁ, আগের প্রেসক্রিপশন নিয়ে গেলে তখন আমাকে ফোন দিলে নিয়ে করবো। হুম হুম হুম। আছে, সব আছে। স- সব আছে ওখানে, মানে আপনি গেলেই হবে। হ্যাঁ, ঠিক আছে। আপনার কি স্লাইড দেখতে পাচ্ছেন? হ্যালো, স্লাইড কি দেখা যায়? আচ্ছা, কেউ যেহেতু কথা বলছেন না, আমি বলে যাই। বিটা রশ্মি হচ্ছে আলফা রশ্মির চেয়ে বেশি বেগে যায়, এটা একটু আগে বলেছি। তো এটার কারণ হচ্ছে যে এই রশ্মির ভর কম। আর এটা আসলে অনেক হালকা, মানে বিটা রশ্মির যে কণা, এটা অনেক হালকা। এবং এটা উচ্চ শক্তির ইলেকট্রন বা পজিট্রন কণা। ভেদন ক্ষমতা আলফা কণার চেয়ে বেশি। 3 সেন্টিমিটার অ্যালুমিনিয়ামের পাতও ভেদ করে চলে যেতে পারে। মানে আলফা কণার হচ্ছে ভেদন ক্ষমতা কম, তার চেয়ে বিটা কণার হচ্ছে আরেকটু বেশি। আর গামা রশ্মি বেঁকে যেতে পারে না, এবং এটা চার্জ নিরপেক্ষ। এটার ভেদন ক্ষমতা হচ্ছে অনেক বেশি।
সে স্ট্রেট কাট চলে। এবং এটা বলা হচ্ছে যে পারমাণবিক নিউক্লিয়াসের তেজস্ক্রিয় ক্ষয়ের কারণে এই মানে বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণ নিঃসৃত হয়। 3 ধরনের বিকিরণের মধ্যে গামা রশ্মির ব্যাধন ক্ষমতা সবচেয়ে বেশি। এই গতিপথ থামাতে কয়েক সেন্টিমিটার পুরো সীসার শীটের দরকার হয়। মানে আপনি পাতলা কোনো শীট বা কোনো কিছু দিয়ে এটার যে গতিপথকে থামাতে পারবেন না, বা ব্যাকে দিতে পারবেন না। থামাতে গেলে মোটা আহ ইয়ে লাগবে, ওই যে কয়েক সেন্টিমিটার পুরো সীসার শীট লাগবে। তো এটার বেগ হচ্ছে আলোর বেগের সমান। তো এই হচ্ছে 3 ধরনের রশ্মি, আলফা, বিটা, গামা। তো তার মধ্যে এক্স রে যেটা বা রঞ্জন রশ্মি, সেখানে গামা রশ্মি ওটা। তার কারণ হচ্ছে গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। এবং ভেদন ক্ষমতা বেশি না হলে কিন্তু ওই যে এক্স রে মেশিনের মাধ্যমে কোনো আমাদের বডির ইন্টারনাল কোনো অর্গানের যে ইমেজ সেটা তোলা যাবে না। সেই জন্য সেখানে গামা রশ্মির ব্যবহার হয়ে থাকে। এই হচ্ছে মূলত আজকের ক্লাস। তাদের কোনো কিছু যদি প্রশ্ন থাকে বা জানার থাকে প্রশ্ন করতে পারেন। কোনো প্রশ্ন আছে? স্যার রেকর্ডিং অফ করবো? হ্যাঁ, রেকর্ডিং অফ করে দেন। মনে হয় প্রশ্ন নাই, যেহেতু কিছুই বলছে না। তাহলে ক্লাস